গো কল্যাণ রূপিণী, মরণের করেছ মঙ্গল। জীবনের পরপার হতে প্রতিক্ষণে মর্তের আলোতে পাঠাইছ তব চিত্তখানি, মৌন প্রেমে সজল কোমল। মৃত্যুর নিভৃত স্নিগ্ধ ঘরে বসে আছো বাতায়ন পরে, জ্বালায় রেখেছ দীপখানি, চিরন্তন আশায় উজ্জ্বল। এভাবেই কবিপত্নী মৃণালিনী দেবী যৌবনে মানুষী রূপে, মৃত্যুতে অধরা বেশে তার জীবন মৃত্যুর দুটি বাহু দিয়ে রবীন্দ্রনাথের জীবন ও কাব্যকে বেঁধে রেখেছিলেন। কবির জীবনে কল্যাণী নারী দৈবক্রমে ক্ষণিকের তরে এসেও কবিকে সীমা থেকে অসীমের পথে চালিত করেছেন। আজ বিশ্বের দরবারে যে শান্তিনিকেতন প্রতিষ্ঠিত হয়েছে, সেই আশ্রমিক বিদ্যালয় প্রতিষ্ঠায় প্রথম প্রাণ বিসর্জন দিয়েছিলেন কবি জায়া। বৌঠানের মৃত্যুতে যখন কবির হৃদয় তছনছ, ঠিক সেই রাতেই কবি জায়া এসে তার হাত ধরেছিলেন। কবির মনে হয়েছিল, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। বৌঠান চলে গেছেন। কবির অন্তরের সমস্ত কিছু যেন ভেঙে খান খান হয়ে গেছে। যে বৌঠান শৈশবের মাতৃহীন বালক কবিকে স্নেহ মমতা দিয়ে মানুষ করে এগিয়ে দিয়েছিলেন পূর্ণতার লক্ষ্যে, যিনি ছিলেন তার একমাত্র ইন্সপিরেশন, কবির অতি পরিচিত সেজন, যার ডাগর চোখ, সরস অধর, ঘনবদ্ধ চোখের পাতা, শ্যামলা রং, সর্বোপরি গভীর অনুভূতি আর আবেগ তাকে বিহ্বল করে রাখত। সে কেমন করে ফাঁকি দিয়ে চলে গেল। এমন সময় দিশাহারা উদ্ভ্রান্ত কবির পাশে এসে হাত ধরলেন কবি জায়া মৃণালিনী। জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে। তবে পরাণে ভালোবাসা কেন গো দিলে, রূপ না যদি দিলে বিধি হে, পূজার তরে হিয়া উঠে যে ব্যাকুলিয়া, পুজিব তারে গিয়া কি দিয়ে। মনে গোপনে থাকে প্রেম, যায় না দেখা, কুসুম দেয় তাই দেবতায়, দাঁড়ায়ে থাকি দ্বারে, চাহিয়া দেখি তারে, কি বলে আপনারে দেব তাই। আমরা দুজনা স্বর্গ খেলো না, গড়িব না ধরণীতে, মুগ্ধ গলিত অশ্রু গলিত গীতে। আমরা দুজনা স্বর্গ খেলো না, গড়িব না ধরণীতে, পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে বাসর রাত্রি রচিব না মোরা প্রিয়ে। ভাগ্যের উপায়ে দুর্বল প্রাণে ভিক্ষা না যেন যাচি, কিছু নাই ভয় জানি নিশ্চয় তুমি আছো আমি আছি, তুমি আছো আমি আছি। উড়াবো ঊর্ধ্বে প্রেমের নিশান, দুর্গম পথ মাঝে, দুর্দম বেগে দুঃসহতম কাজে। রুক্ষ দিনের দুঃখ পাইতো পাব, চাই না শান্তি, সান্ত্বনা নাহি যাব। পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি, ছিন্ন পালের কাছি, মৃত্যুর মুখে দাঁড়ায় জানিব তুমি আছো
আমি আছি। দুজনের চোখে দেখেছি জগৎ, দোহারে দেখেছি দোহে। মরু পথতাপ দুজনে নিয়েছি সহে। ছুটিনি মোহন মরিচিকা পিছে পিছে, ভুলাইনি মন সত্যের করি মিছে। এই গৌরবে চলিব এভাবে যতদিন দোহে বাঁচি। এ বাণী প্রেয়সী হোক মহিয়সী, তুমি আছো আমি আছি, তুমি আছো আমি আছি। আজ তোমার জন্মদিনে একটুখানি আলোর টিপ পরিয়ে নবজীবনের সূচনা করলুম। তোমার কল্যাণ কর্মের সাথী করে নাও, এ আমার আন্তরিক ইচ্ছা। রবীন্দ্র জন্মোৎসব পালনের সূচনা করেছিলেন সরলা দেবী নিতান্ত ঘরোয়াভাবে, কিন্তু কবি জয়া মৃণালিনী আড়ম্বরের সঙ্গে কবির ২৭তম জন্মদিন পালন করে উপহার দিলেন একটি সোনার বোতাম। কবি বিশেষ লজ্জিত হলেও মনে মনে হয়েছিলেন পুলকিত। আর সেই থেকেই দেশে বিদেশে কবির জন্মোৎসব পালনের সূচনা হল। ১৮৮৯ সাল। সকলে একসাথে গেলাম শিলাইদহ কুঠি বাড়িতে। সেখানে পদ্মাবক্ষে ভ্রমণের কথা মনে আছে? অমন রোমান্টিক পরিবেশের কথা কি ভোলা যায় ছুটকি? এরপরেই এলো বিরহের দিন। ১৮৮৯ সালেই কবির দ্বিতীয়বারের জন্য বিলেত যাত্রা। এমন আপন সংসার ছেড়ে যেতে মন চাইবে তোমার? তাই কি চায়? তোমাদের ছেড়ে যেতে আমার মন চায় না ছুটি। কেমন করে আমার মন কেমন করে, কে জানে কে জানে কে জানে কাহার তারে মন কেমন করে, আমার মন কেমন করে। লোহিত সাগরের দুর্লভ সন্ধ্যার রংটি নিয়ে ভালোবাসার মানুষের মুখের উপর ফেলতে চেয়েছিলুম, কিন্তু পারলুম কই। সমুদ্র পীড়ায় পীড়িত হয়ে তোমায় লিখলুম। রবিবার দিন রাত্রে আমার ঠিক মনে হলো আমার আত্মাটা শরীর থেকে বেরিয়ে জোড়াসাঁকোয় গেছে। একটা বড় খাটের একধারে তুমি শুয়ে রয়েছ, আর তোমার পাশে বেলি খোকা শুয়ে। আমি তোমাকে একটু একটু আদর করলুম আর বললুম, ছোট বউ মনে রেখো, আজ রবিবার রাত্রিরে শরীর ছেড়ে বেরিয়ে এসে তোমার সঙ্গে দেখা করে গেলুম। বিলেত থেকে ফিরে জিজ্ঞাসা করব তুমি টের পেয়েছিলে কিনা। তারপর বেলি খোকাকে হাম দিয়ে ফিরে এলুম। শান্তির ভিত্তিভূমিতেই আমাদের জীবনযাত্রা এগিয়ে চলেছিল অসম্পূর্ণ থেকে পরিপূর্ণের পথে। সেখানে সেই জোড়াসাঁকো বাড়ির তেতলার ছাদ, আর শিলাইদহের বোটে ছোট বউ অমলা আর আমি। সে যেন গানের সুরধ্বনি নেমে আসত আমাদের আসরে। পরবাসে রবে কে কে রবে এ সংশয়ে সন্তাপে শোকে পরবাসে রবে কে
অমলা, ও অমলা, শিগগির এসে গানটা শিখে নাও, এক্ষুনি ভুলে যাব কিন্তু। এমন মানুষ আর কখনো দেখেছ অমলা? নিজের দেওয়া সুর নাকি নিজেই ভুলে যান। অসাধারণ মানুষের সবই অসাধারণ হয়। ছোট বউ, চিনলে না তো? লেখার ফাঁকে ফাঁকে ওনাকে গানে পেয়ে বসত। আমার খুব মনে পড়ে, মাছ ধরা জালি বোটটা নিয়ে বজরার গায়ে বেঁধে দিয়ে গেছে। তাড়াতাড়ি খাওয়া সেরে জানলা টপকে বোটে বসলাম। ওই তো মাছ দরিয়া, এবার নোঙর ফেলা হবে, তারপর শুরু হবে গান আর গান। আকাশের সীমান্ত পর্যন্ত জলরাশি, গানের সুরগুলো তার উপর দিয়ে ঢেউ খেলিয়ে কোন সুদূরে মেলাবে কে জানে। কোন সুদূর হতে আমার মন মাঝে বাণীর ধারা, বাণীর ধারা বহে আমার প্রাণে প্রাণে। আমি কখন শুনি, কখন শুনি না যে, কখন কি যে কহে আমার কানে কানে। বারবার বাসস্থান পরিবর্তন, শিলাইদহ থেকে জোড়াসাঁকো, আবার সেখান থেকে কখনো সোলাপুর, কখনো শান্তিনিকেতন। বারবার এই বাসস্থান পরিবর্তনের জন্য অত্যন্ত অসুবিধার মধ্যেও সাংসারিক জিনিসপত্র ঠিক গুছিয়ে নিতেন ছোট বউ। এসব জঞ্জাল বয়ে বেড়ানো কি একান্ত প্রয়োজন ছোট বউ? সংসার করতে গেলে এসব সরঞ্জাম প্রয়োজন হয়। আসলে আপ্যায়নের তো ত্রুটি থাকলে চলবে না, তাই তাই বুঝি এসব জঞ্জাল জড়ো করো? ছোট বউ, সংসার করো, তাতে ডুবে যেও না, দেখবে দুঃখ পাবে না। কি লোক সত্যি বাপু, এসব লোক নিয়ে ঘর করা যায়? ফেলে তো যাব সব। এদিকে নতুন জায়গায় পৌঁছেই অতিথি সমাগমের ধুম পড়ে যাবে। অতিথির কারবার তো কম নয়, তখন আনো মালপো, আনো মিঠাই, ভাজো, সিঙাড়া, নিমকি, কচুরি, তাও আবার কম হলে চলবে না। সরঞ্জাম না হলে সে জিনিস আসবে কোথা থেকে? কে বলে আর কেই বা শোনে? রান্নার আর আছেটাই বা কি? নিয়ে এসো দেখি, নিয়ে এসো দেখি তোমাদের সরঞ্জাম। এই দেখো দেখো, তোমাদের কাজ তোমাদেরই শিখিয়ে দিলুম। তোমাদের সঙ্গে পারবো কি করে বলো? জিতেই তো আছো সকল বিষয়ে। ও ছোট বউ, জোড়াসাঁকো আজ খামখেয়ালি সবার অধিবেশন। আজ তোমার রান্নায় যেন পদের বিশেষ বৈশিষ্ট্য থাকে। দেখো মামুলি যেন না হয়। সে হবে এখন। ঝোঁক চাপলেই কবি আবার সব ফেলে লেখা নিয়েই মত্ত থাকতেন। এভাবে শুধুই যদি লেখালেখি করো তবে কিন্তু আমি বাদ সাধব। এই মানুষটা দেখছি আমায় বিপদে ফেললে। এভাবে যদি নাওয়া খাওয়া ছেড়ে লেখা নিয়ে মত্ত থাকেন তবে কি আর শরীর টিকবে? কবির স্বল্পাহারে যখন আত্মীয় স্বজনরা কবি জায়ার কাছে উৎকণ্ঠা প্রকাশ করলেন, তিনি বললেন, তোমরা চেনো না ওনাকে, বললে জেদ আরও বাড়বে। না খেয়ে দুর্বল হয়ে সিঁড়ি উঠতে মাথা ঘুরে পড়ুন আগে, তারপর নিজেই শিখবেন। শেখানো কথা শোনবার মানুষ উনি নন। ভারতেতে নিয়মিত প্রহসন বেরোনোর কথা বিজ্ঞাপিত হতেই কবি ঘোষণা করলেন, আমি লিখতে যাচ্ছি, কেউ আবার ডাকাডাকি করো না জানো। খেতে গেলেও বুঝি সময় নষ্ট হয়? ওই তো পাখির খাবার, সেটুকু খেতে কি এমন সময় লাগতো? জানিনি বাপু, যা পারেন তাই করুন। আমার কথা শুনবেন কেন? শুনলে যে সুস্থ থাকবেন। অতিরিক্ত পরিশ্রমের ফল হিসেবে তেতলার সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেলেন কবি। জানতাম
এমনভাবে পরিশ্রম করলে শিগগির বিছানা নেবেন, তাতে আর আশ্চর্য কি? এরপর থেকে এভাবে চলতে থাকলে আমি একেবারে নিষেধ জারি করব, এই বলে দিলুম। কবি বাধ্য হলেন কথা শুনতে। পদ্মা তীরে শিলাইদহের নির্জন কুঠিবাড়িতে কবি সপরিবারে বাস করতেন। সে সময় দুটি বিষয়ে কবিজায়া তার সঙ্গে একমত হতে পারেননি। তুমি সমস্ত বিষয়ে শ্রেষ্ঠতা অর্জন করলেও কখনোই ব্যবসায়ী মানুষ হতে পারবে না। শোনো, আমার মন চায় না তুমি সুরেন্দ্রনাথ কিংবা বলেন্দ্রনাথের সঙ্গে কোনো ব্যবসায় আরম্ভ করো। ভয় পেও না ছুটি, ভয় পেও না। কখনো কারোর টাকা মারব না। আদর্শ তো আছে একটা। ভয় তো আমার শেখা নেই। তুমি আদর্শের টানে ভেসে বঞ্চিত করবে নিজেকে, ক্ষতিগ্রস্ত হবে নিজে, আর এদিকে পাঁচটি সন্তানকে নিয়ে আমাদের সংসার যাবে ভেসে। শেষ পর্যন্ত এই ব্যবসায় লোকসানের ফলে ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন কবি, এবং সমস্ত ঋণের ভার একাই বহন করেছিলেন, যদিও দায় তাঁর একার ছিল না। এই আর্থিক সংকটের সময় মিতব্যয়ী সুগৃহিণী মৃণালিনী দেবী খুব অর্থকষ্টের মধ্যে দিন কাটাতেন। সেই সময় জোড়াসাঁকোর আত্মীয় স্বজনের অসন্তোষও সহ্য করতে হয়েছিল তাকে। এই দোলাচলে কবি ছিলেন পাশে। ছুটি, অনর্থক মনকে পীড়িত করো না। শান্ত, স্থির, সন্তুষ্ট চিত্তে সমস্ত ঘটনাকে বরণ করে না। জীবনেই বড় বড় সংকটের সময় কখনো না কখনো আসেই। ধৈর্যের সাধনা, অভ্যেস কাজে লাগাও। কবি ব্যবসা শুরু করেছিলেন স্ত্রীর অর্থকষ্ট নিবারণের জন্য, অথচ ভাগ্যের পরিহাসে মৃণালিনী দেবীকেই আমৃত্যু এই ঋণের দায়ভার গ্রহণ করতে হয়। দূরদৃষ্টি সম্পন্না মৃণালিনী শিলাইদহ ছেড়ে প্রবল বিরোধিতার মধ্যে শান্তিনিকেতনে এসে ঘর বাঁধলেন, অনেক বিদ্রূপ আর অশান্তির মধ্যে। শান্তিনিকেতন, এই আমাদের বিদ্যালয় প্রতিষ্ঠার আদর্শ স্থান। ছুটি, আমাকে সুখী করবার জন্য তুমি বিশেষ কোনো চেষ্টা করো না। আন্তরিক ভালোবাসাই যথেষ্ট। জীবনে দুজনে মিলে অগ্রসর হতে চেষ্টা করলেই তা সহজ হয়। আশ্রমের কাছে আত্মসমর্পণ করতে চাও জানি, তাই আমার এই দৃঢ়তা। তোমরা মেয়েরা পরাধীন হয়েও পুরুষের ওপর কর্তৃত্ব করার অদ্ভুত ক্ষমতা রাখো। কারণ মেয়েরা বড় সংসারী, কিসে তাদের স্বামী ও সন্তানেরা সুখে থাকে সেটাই তাদের একমাত্র লক্ষ্য। তাই হয়তো আমরা কর্তৃত্ব করি। তাছাড়া তুমি তো তোমার সন্তানদের এমনই এক পরিবেশে পড়াশোনা করাতে চেয়েছিলে, তাই শান্তিনিকেতনকেই বেছে নিলাম। তুমি আমার আদর্শের রূপায়ণে যে সহযোগিতা করছো তাতে আমি আশাবাদী হয়ে উঠেছি। বহুদিন ধরে যে শিক্ষার আদর্শ আমার মনে কল্পনার আকারে উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে, তা প্রকাশ পাওয়ার জন্য তোমার অক্লান্ত পরিশ্রম ও ঐকান্তিক ভালোবাসাতেই বোধহয় তা সাকার হবে। আমার শ্রদ্ধা, আমার পূজা, আমার ধর্ম তোমার সেবা করা। প্রকারান্তরে তোমার আদর্শই আমার আদর্শ। তোমার ইচ্ছা আমায় শক্তি যোগায় কর্মসাধনের পথে এগিয়ে যেতে। এত অসীম ধৈর্য, সহ্য শক্তি নিয়ে তুমি আমার পাশে এসে দাঁড়িয়েছ গিন্নি। আমাদের সংসার যাত্রা আড়ম্বরশূন্য এবং কল্যাণপূর্ণ হোক। আমাদের অভাব অল্প, উদ্দেশ্য উচ্চ, চেষ্টা নিঃস্বার্থ, এবং দেশের কাজ আমাদের আপন কাজের চেয়ে প্রধান হোক। এবং যদি ছেলে মেয়ে ওই আদর্শ থেকে ভ্রষ্ট হয়ে দূরে চলে যেতে চায়, আমরা দুজনে মিলে শেষ পর্যন্ত জীবনকে যেন সুন্দরভাবে অবসান করতে পারি। আমি যে চাই তোমার কর্মসঙ্গিনী হয়ে পথ চলতে। জানি জানি ছোট বউ, তাই তো তোমার সব অলংকার, আমার বহু আশার সেই পুরীর সমুদ্র তীরবর্তী বাড়ি, এমনকি কয়েকটা আয়জনক বইয়ের বিক্রয় সত্ত্বেও মেয়াদে দিয়েছি। আমি কষ্ট পাইনে, যতই তোমার আত্মীয়রা ভর্ৎসনা করুক না কেন। কারণ আমি জানি আমার লক্ষ্য
আশ্রমিক বিদ্যালয় স্থাপন, যা তোমার পূজা। হ্যাঁ ছোট বউ, তোমার অনমনীয় মনোভাব ও দূরদর্শিতার জন্যই একদিন হয়তো এই শান্তিনিকেতন বিশ্বের দরবারে আপন মহিমায় উজ্জ্বল হয়ে থাকবে। এর পেছনে যে কি পরিশ্রম, কি দুঃখের দিন গেছে। চারদিকে ঋণ, ঘর থেকে খাইয়ে পড়িয়ে ছাত্র জোগাড়, সঙ্গে একটির পর একটি মৃত্যু শোক। সংসারে ছিল না কিছুমাত্র বাবু আনা, অথচ লোকে জানে কবি শৌখিন বড় লোক। বিদ্যালয় স্থাপনের কর্মকাণ্ড শুরুর পর লাইব্রেরির পাশে একটি ঘরে কবি বাস করতেন। খাওয়া দাওয়া একই সাথে ছাত্রদের সঙ্গে। মৃণালিনী দেবী বিদ্যালয়ের নিয়মানুসারে ছাত্রদের করণীয় সকল বিষয়কে নিজের কর্তব্য বলে মনে করতেন। ছাত্রদের সুখ স্বাচ্ছন্দ্য, তাদের খাওয়া দাওয়ার ভার সব নিজের হাতে তুলে নিয়েছিলেন। আশ্রমের ছেলেদের জন্য আগুনের তাতে রেঁধে রেঁধেই শেষে অসুখের সূত্রপাত। অর্থকষ্ট, গৃহকষ্ট, জলকষ্ট এছাড়াও নানা অসুবিধার মধ্যে থাকতে থাকতে অসুস্থ হয়ে পড়েন এবং তা বাড়াবাড়ির পর্যায়ে চলে যায়। রথীন্দ্রনাথ মাকে কলকাতা নিয়ে যেতে বাধ্য হন। ছোট বউ, কেমন লাগছে? একটু সুস্থ বোধ করছো? এই বদ্ধ ঘরে বসে বসে আর কতদিন আমার সেবা করবে তুমি? কিছু বলো। শ্রাবণ থেকে ভুগছি, রাত্রের শেষে কলকাতায় এলুম, আর এই আশ্বিন চলছে। কতদিন হয়ে গেল। ছোট বউ, তুমি একটু চুপ করে থাকো। আমি তো শুয়ে আছি চুপচাপ। আমার দুঃখ, আমার জন্য তোমার মতো কাজের লোককে আটকে থাকতে হচ্ছে। না না, কি যে বলো ছোট বউ। এই চাপা ঘরে নিজে ঘামতে ঘামতে আমাকে ক্রমাগত পাখার বাতাস করে চলেছে। এ তো আমার কর্তব্য ছোট বউ। আমি ঘুমিয়ে পড়ি। যদি এই ঘুমের মধ্যে মরণ আসে চুপি না চুপি। না না, অমন করে বলো না ছোট বউ। ঘুমো, তুমি ঘুমো। আমাকে বলো ঘুমো ঘুমো, বোঝো না আমি কি ঘুমোতে পারি? সমীকে রেখে এলে বিদ্যালয়ে, আমি কি ঘুমোতে পারি তাকে ছেড়ে? শোনো শোনো ছোট বউ। বোঝো না সেটা? জানি, আমি জানি ছোট বউ, তবু কিছুটা বাধ্য হয়েই আমাকে রেখে আসতে হলো। তা না হলে যে তোমার সেবার ত্রুটি ঘটত। তুমি ওই কবিতাটা কেন লিখলে বলো তো? কোন কবিতাটা? ওই যে অত চুপি চুপি কেন কথা কও, ওগো মরণ, হে মরণ। ঘুমোলে ঘুমোলে ছোট বউ? ওগো অমনি করে কি ওগো চোর, ওগো মরণ, হে মোর মরণ, চোখে বিছাইয়া দিবে ঘুমো ঘোর, করি হৃদি তলে অবতরণ। আজ কত তারিখ?
অঘ্রাণের 5 তারিখ। একটা কথা বলবো? বলো, বলো ছোট বউ। কি মনে হচ্ছে জানো? কি? যাওয়ার আগে হয়তো কথা বলার শক্তিটুকু কেড়ে নেবেন ছুটি, ভগবান। ছুটি, ছুটি, তুমি বিশ্রাম নাও ছুটি। না 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 না, আমায় বলতে দাও। শোনো, শোনো। আর বাধা দিও না। রাজলক্ষ্মী পিসিমাকে বলবে সে যেন কথা রাখে। ছোট বউ, সে আমায় কথা দিয়েছে আমার ছেলে মেয়েদের দেখবে, সে যেন দেখে। ছোট বউ। আমি যাব, যেথা তব তরি বয়। ওগো মরণ, হে মোর মরণ, যেথা অকুল হইতে বায়ু বয় করে আধারের অনুসরণ। আমার বলাও হলো না, তুমি বলো। আমি ফিরিব না করি মিছা ভয়, আমি করিব নীরবে তরণ। ছুটি, ছুটি। এ সংসারে একদিন নববধূ বেশে তুমি যে আমার পাশে দাঁড়াইলে এসে, রাখিলে আমার হাতে কম্পমান হাত। সে কি অদৃষ্টের খেলা, সে কি অকস্মাৎ। ছুটি। মৃত্যুর আগের দিন রবীন্দ্রনাথ তার জ্যেষ্ঠ পুত্র রথীন্দ্রনাথকে মৃত্যুপথযাত্রিণী মায়ের পাশে বসতে দিলেন। তখন তার বাকরোধ হয়েছে। ছেলেকে দেখে দু চোখ দিয়ে কেবল নীরব অশ্রুপাত করে চলেছেন। কবি এদিকে অন্য পুত্রকন্যাদের সে রাতে পুরনো বাড়ির তেতলায় পাঠিয়ে দিলেন, কারণ কবি চাননি সন্তানদের মনে মৃত্যুর ছায়া পড়ুক। তিনি নিজে মৃণালিনীর সঙ্গে শেষ মুহূর্ত পর্যন্ত পাশে থেকে মৃত্যুর দ্বার পর্যন্ত এগিয়ে দিলেন। তারপর তার সেই নিঃশব্দ পদচারণা তার নিজস্ব একান্ত প্রিয় ছাদে। গেলে যদি একেবারে, গেলে রিক্ত হাতে, এ ঘর হইতে কিছু নিলে নাকি সাথে? 20 বৎসরের তব সুখ দুঃখ ভার ফেলে রেখে দিয়ে গেলে কোলেতে আমার। প্রতি দিবসের প্রেম কতদিন ধরে, যে ঘর বাঁধিলে তুমি সুমঙ্গল করে। পরিপূর্ণ করি তাহে স্নেহের সঞ্চয়ে। আজ তুমি চলে গেলে কিছু নাহি লয়ে। তরঙ্গ মিলায় যায়, তরঙ্গ ওঠে কুসুম
ঝরিয়া পড়ে কুসুম ফুটে নাহি ক্ষয় নাহি শেষ নাহি রাহি দৈনলেশ সে